নেহার সাথে দেখা করতে যাচ্ছি। ওনাকে আমার বিষয়ে সব কিছু বলার দরকার আছে। আমি জানি না এটা ঠিক হবে নাকি ভুল, কিন্তু আমি তাও উনাকে সবটা বলে দেব। এরপরে যদি উনি বিয়েতে রাজি হয় তাহলেই আমি বিয়েটা করব। হ্যাঁ, উনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে গতকাল। আমি নেহাকে দেখতে যাইনি। আম্মু আব্বু আর ছোট বোন তানিয়া গিয়েছিল দেখতে। আমি সামির আল মাহমুদ, প্রাইভেট একটা কোম্পানিতে জব করি। আম্মু আব্বু আর তানিয়াকে নিয়েই আমার জীবন। আগে আরও একজন ছিল যাকে আমার জীবন মনে করেছিলাম, কিন্তু পরে বুঝতে পারলাম সে আমার জীবন ছিল না। এখন আমার পরিবারই আমার জীবন। আমি আর নেহা সামনাসামনি বসে আছি, দুজনেই কিছু বলছি না। হয়তো দুইজনের মধ্যে কিছুটা দ্বিধাবোধ হচ্ছে। তাই আমি বললাম, আমি কিছু বলার জন্য আপনাকে এইখানে ডেকেছি। তার আগে আমি কিছু বলতে চাই। আগে আমার আর কিছু বলবো, তার আগেই নেহা বলল, আপনার কথার আগে আমার কথাটা শুনুন। আমি এই বিয়েটা করতে চাচ্ছিলাম না। আমি নেহার কথাটা শুনে কিছুক্ষণের জন্য চুপ করেছিলাম। কিছু সময় বললাম, তাহলে বিয়েটা করছেন কেন? আসলে আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে। আমি কিছুটা কৌতূহলী হয়ে বললাম, তা আপনাদের ব্রেকআপ হয়েছিল কেন? আমার বয়ফ্রেন্ড আমাকে শুধু সন্দেহ করত আমি নাকি অন্য ছেলের সাথে কথা বলি, আরও অনেক কিছু বলে। আর এই নিয়েই আমাদের ব্রেকআপ হয়েছে। এখন আমি আর ওর সাথে রিলেশনে যেতে চাই না। তাই বিয়ে করতে যাচ্ছি, যাতে আর কোনো দিন আমার সাথে এমন না হয়। আপনি বলেন, এখন কি আমাকে বিয়ে করতে রাজি আছেন? আমি নেহার সেই কথার উত্তর না দিয়ে বললাম, এখন আমার একটা কথা শোনেন। ওহ, হ্যাঁ, আপনি তখন থেকে কি জানি বলতে চাচ্ছিলেন, এখন বলেন। আসলে আমি একজনকে ভালোবাসতাম, ওর নাম সারা। তারপরে নেহাকে আমার আর সারার বিষয় সব বললাম। হোম, ভালোই হয়েছে মেয়েটা চলে গেছে, না হলে আমার আবার অন্য কাউকে বিয়ে করতে হতো। আমি নেহার কথা শুনে কিছুটা হাসলাম। বুঝে গেছি নেহা এই বিয়েতে কোনো সমস্যা নেই, আর আমারও কোনো সমস্যা নেই। নেহা আসলেই ভালো। না হলে নেহা ওর বয়ফ্রেন্ডের কথাটা আমাকে না বললেও পারতো, কিন্তু সেটা করেনি। সেই দিন থেকে নেহা আর আমার মধ্যে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেল। আমরা প্রায় দেখা করতাম। সারা চলে যাওয়ার পরে নেহাই প্রথম মেয়ে যার সাথে ফ্রেন্ডশিপ হলো। বিয়ের আর 2 মাস বাকি আছে। আমি আর নেহা আগের থেকে এখন অনেক বেশি ফ্রি। রাতে অনেকটা সময় আমাদের মধ্যে ফোনে কথা হয়। মনে হয় আমি নেহাকে ভালোবেসে ফেলেছি। নেহার সাথে এখন অনেকটা সময় কাটাই। কিছুদিন ধরে দেখছি নেহা আর আগের মতো আমার সাথে কথা বলে না, আগের মতো সময় দেয় না। মনে হচ্ছে নেহা কিছু লুকাচ্ছে। তাই আজ আমি নেহাকে দেখা করতে বলেছি। হ্যাঁ, সামির, বলো কি জন্য আমাকে ডেকেছো? তোমার কি কিছু হয়েছে নেহা? না তো। আমার আবার কি হবে? না মানে তুমি আর আগের মতো কথা বলো না, ঠিক মতো সময় দাও না, তাই। আরে তেমন কিছু না, আর তো কিছুদিন বাকি বিয়ের, তাই কিছুটা বিজি আছি। সত্যি বলছো তো? হ্যাঁ, সত্যি বলছি। আচ্ছা, এখন বলো কি খাবে, কি অর্ডার করব? সামির, আজ কিছু খাবো না, আমার এখন যেতে হবে, কিছু কাজ আছে। চলে যাবে? আচ্ছা, তুমি যখন যেতে চাচ্ছ তাহলে আমি আর কিছু বলবো না। নেহা আর কিছু না বলে চলে গেল। আমিও বাসায় চলে গেলাম। আর 1 সপ্তাহ বাকি বিয়ের। আমার পরিবার আমাকে নিয়ে শপিংয়ের জন্য বিজি হয়ে গেল, তার সাথে আমিও। নেহার সাথে এখন বলতে গেলে কথাই হয় না। আজ গায়ে হলুদ, দুই পরিবারই গায়ে হলুদের অনুষ্ঠান নিয়ে অনেকটা বিজি। আমিও অনেকটা খুশি। আগামীকাল নেহার সাথে বিয়ে। আমি আর আমার পরিবার গায়ে হলুদের অনুষ্ঠান নিয়ে বিজি ছিলাম। এমন সময় নেহা কল দিল। আমি নেহার উপর কিছুটা অভিমান করে কলটা রিসিভ করলাম না। আরও 2বার কল, কিন্তু আমি রিসিভ করলাম না। তার কিছুক্ষণ পরে ফোনে মেসেজ আসলো। দেখলাম মেসেজটা নেহা দিয়েছে। তাই আমি মেসেজটা ওপেন করে দেখলাম নেহা দেখা করতে চাচ্ছে। তাও আবার এখনই আমাদের বাসার সামনে। বাসার সামনে দাঁড়িয়ে আছি। নেহা এসেছে, কিন্তু একা না, নেহার সাথে একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমি কিছু বলবো তার আগে নেহা কিছু বলল, যা শুনে দ্বিতীয়বারের মতো আমি আবার ভালোবাসায় হেরে গেলাম। নেহা বলল, সামির, আমাকে ক্ষমা করে দাও।
কেন নেহা, কি হয়েছে? আমাকে বলো, কি হয়েছে তোমার? আমি এই বিয়ে করতে পারবো না। আমি এখনও নিলয়কে ভালোবাসি। আমি নেহার কথা শুনে কথা বলার ভাষা হারিয়ে ফেললাম। কি বলবো সবাইকে? আগামীকাল যে মেয়ের সাথে আমার বিয়ে, আজ বলছে সে নাকি অন্য কাউকে ভালোবাসে। আমি বললাম, ও নিলয়, তাই না? পাশে থাকা ছেলেটি বলল, জি, আমি নিলয়, নেহার বয়ফ্রেন্ড। কথাটা শুনে আমার আর কিছু বলার থাকলো না। নেহা বলল, সামির, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমার ভুল হয়েছে, তোমাকে বলা উচিত ছিল। আমি নিলয়কে ভুলতে পারিনি। আমি শুধু বললাম, ভালো থেকো। ওদের সামনে আর দাঁড়ালাম না, পিছনে ফিরে বাসার দিকে চলে গেলাম। চোখের পানিগুলো নেহাকে দেখতে দিলাম না। আমার জন্য আর কাউকে চাই না। সবাই স্বার্থপর, নিজেরটা বোঝে। আজ আমাকে দ্বিতীয়বারের মতো শিখিয়ে দিল, কেউ কারো না। আবার জীবনটাকে নতুনভাবে শুরু করতে হবে। কারো মায়ায় জড়ানো যাবে না। বাসায় এসে খুব কাঁদলাম। আম্মু আর তানিয়া অনেকবার জানতে চেয়েছে কি হয়েছে, কিন্তু মন এতটাই ভেঙে গেল যে কারোর সাথে কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলেছি। আগেরবার নিজেকে ঠিক মতো গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু এবার পারবো কিনা তা ঠিক জানি না। আজ প্রায় 7 মাস হয়ে গেছে। নেহার সেই ঘটনার পরে অনেক কিছুই বদলে গেছে। নেহাকে বিয়ে করতে আম্মু আর আব্বু বলেছিল, কিন্তু সেই ঘটনার পরে বিয়ের বিষয়ে আমাকে আর কেউ কিছু বলে না। এখন আগের মতো বাসার কারোর সাথে কথা বলি না, শুধু তানিয়া ছাড়া। ভাইয়া, আসবো? ভিতরে আয়। ভাইয়া, একটা কথা ছিল। তার আগে বল, তুই রুমে আসার আগে অনুমতি কেন চাইলি? না মানে, তুমি যদি রাগ হও তাই। এর পরের বার থেকে রুমে আসতে হলে আর অনুমতি নেওয়ার দরকার নেই, বুঝেছিস? হুম, বুঝেছি। এখন বল, কি বলবি? না মানে ভাইয়া, নেহা আপু আজও আমাদের আগের বাসায় এসে তোমাকে খুঁজেছে। দেখ তানিয়া, আমি ওর বিষয়ে কোনো কথা শুনতে চাই না। আচ্ছা, আমি আর বলবো না। হুম, আচ্ছা ভাইয়া, রনি ভাইয়া তোমাকে কল দিয়েছিল? কখন দিয়েছিল? সকালে মনে হয়। আচ্ছা, তুই এখন রুমে যা। আমার কথা মতো তানিয়া চলে গেল। আমিও নেহার কথাটা শুনেছিলাম। নেহা নাকি আমাকে মাঝে মাঝে খুঁজতে আসে, কিন্তু আমি চাই না ওর সাথে আমার আবার দেখা হোক। ওহ, রনির কলের কথা ভুলেই গিয়েছি। আচ্ছা, ওকে কল দিয়ে দেখি কি জন্য কল দিয়েছে। হ্যালো রনি, তুই নাকি সকালে কল দিয়েছিলি? হ্যাঁ, রনি ভাইয়াকে আমিই কল দিতে বলেছিলাম। কথাটা শুনেই বুঝে গেছি কে ফোনের ওই পাশ থেকে কথা বলছে। হ্যাঁ, ওকে আমি খুব ভালো করেই চিনি। ও হচ্ছে নীরা, রনির মামাতো বোন। আমাকে নাকি নীরার খুব ভালো লাগে, কিন্তু আমি তা বিশ্বাস করিনি। তা ওর ফোন আপনার কাছে কি করছে সেটা তো বলা যাবে না। আচ্ছা, বলতে হবে না। রনি আসলে বইলেন আমি কল দিয়েছিলাম। এই বলে কলটা কেটে দিলাম। এখন কল না কাটলে আমার মাথা খেয়ে ফেলতো। এত কথা বলতে পারে, যা বলার মতো না। আমার বিষয় আমার থেকেও বেশি জানে, কিন্তু কিভাবে জানে সেটা আমিও জানি না। কিন্তু রনির ফোন নীরার কাছে কিভাবে আসলো? কিছু একটা হয়েছে, না হলে তো এমন হওয়ার কথা না। পরের দিন সকালে, আম্মু, জলদি নাস্তা দাও, অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। স্বামীর, আর একটু অপেক্ষা কর বাবা, আমার নাস্তা বানানো শেষ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আম্মু নাস্তা বানিয়ে নিয়ে আসলো। আম্মুকে দেখে বোঝা যাচ্ছে অনেক কষ্ট হয়েছে নাস্তাটা বানাতে। আমি কিছু বললাম না, কারণ কিছু বলতে গেলেই বলবে বিয়ে করতে, যা আমার দ্বারা সম্ভব না। তাই চুপ করে নাস্তাটা শেষ করে অফিসে চলে গেলাম। অফিসে আসলাম, কিন্তু রনির কোনো খবর নাই। হয়তো আজ ওর আসতে দেরি হবে, তাই ওর কথা আর চিন্তা না করে কাজে মন দিলাম। আসতে পারি? কথাটা শুনে সামনে তাকিয়া দেখি নীরা। ওকে দেখে অনেকটাই অবাক হলাম। সেই বছর দুয়েক আগে নীরার সাথে দেখা হয়েছিল, তারপরে আজ। নীরা বলল, এইভাবে তাকিয়ে থাইকেন না, তাহলে প্রেমে পড়ে যাবেন। না, তেমন কিছু হবার নয়। হ্যাঁ, সেটা আমি জানি। তা নেহা চলে গিয়েছিল কেন? কথা শুনে অনেকটা রাগ হলো, কিন্তু কিছু বললাম না। আমি চাই না নেহার বিষয় নিয়ে কথা বলতে। তা আপনি এখানে কি করছেন? কি আর করব বলেন, একজনকে খুব ভালো লাগতো। শুধু ভালো লাগতো সেটা বললে ভুল হবে। তাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু সে তো তা বোঝে না।
তাই আমি নিজেই তার জন্য এইখানে চলে এসেছি। নীরার কথাটা শুনে কিছুটা খটকা লাগলো। ও কি কথাটা দ্বারা আমাকে কিছু বোঝাতে চাচ্ছে? নীরা, তুই সামিরের রুমে কি করছিস? স্যারের সাথে কথা হয়েছে তোর? হ্যাঁ ভাইয়া, কথা বলেছি। স্যার বলেছে আগামীকাল থেকে জয়েন করতে। আমি ওদের দুইজনের কথা শুনে বললাম, রনি, কিসের জয়েনের কথা বলছিস? সামির, আসলে হয়েছে কি, তোকে একটা কথা বলা হয় নাই। কি কথা? নীরা আগামীকাল থেকে আমাদের এই অফিসে জয়েন করছে। আমি রনির কথা শুনে অবাকের সাথে কিছুটা ভয়ও পেয়েছি। নীরা যদি এইখানে জয়েন করে তাহলে আমার জীবনটা শেষ করে দেবে। সারা দিন যে এইভাবে বক বক করে, মনে হয় নিজের মাথায় নিজে লাঠি দিয়ে বাড়ি মারি। না, এখন কিছু করতে পারবো না। তাই বললাম, ও থাকবে কোথায়? একটা মেয়ে এই শহরে একা থাকা ঠিক হবে না। আমার কথা শুনে রনি ও নীরা দুইজনই হাসলো, কিন্তু আমি তো কোনো হাসির কথা বলি নাই। রনিকে বললাম, ও, তুই হাসছিস কেন? রনি ওর হাসি থামিয়ে বলল, কেউ কি তোকে বলেছে নীরা একা থাকবে? নীরা গত 2 দিন ধরে আমাদের বাসায় আছে, আর আমাদের বাসা থেকেই এখন অফিসে আসবে। আল্লাহ, রনি এসব কি বলে? আরে, যাও একটু রনিদের বাসায় যেতাম, সেটা মনে হয় আর হবে না। ধ্যাত, আর ভালো লাগে না। রনি বলল, আচ্ছা সামির, তুই কাজ কর। নীরাকে নিয়ে আমার একটু কাজ আছে। আমি কিছু বললাম না। রনি আর নীরা চলে গেল। আমিও আমার কাজ করতে লাগলাম। কাজ শেষ করে সন্ধ্যায় বাসায় আসলাম। বাসায় এসে দেখি আম্মু আজ অনেকটা খুশি, কিন্তু আমি সেটার কারণটা ঠিক বুঝলাম না। তাই রুমে যাওয়ার আগে তানিয়াকে বললাম আমার রুমে আসতে। আমি ফ্রেশ হয়ে এসে দেখি তানিয়া রুমে বসে আছে। তাই বললাম, তানিয়া, আম্মুকে আজ এত খুশি খুশি লাগছে কেন? কি যে বলো না ভাইয়া, এমনি আজ আম্মুর মনটা ভালো, তাই খুশি খুশি লাগছে। আচ্ছা, বাসায় কেউ কি এসেছিল? আমার এই কথা শুনে তানিয়ার হাব ভাব কিছুটা অন্যরকম হয়ে গেল, আর বলল, কই, না তো, কেউ তো আসেনি। আচ্ছা, তাহলে তুই এখন যা। আমার কথা মতো তানিয়া চলে গেল, কিন্তু আমার মনে হচ্ছে বাসায় কেউ এসেছিল। আম্মুকে আমার ভালো করে চেনা আছে। হয়তো কোনো মেয়ে এসেছিল, কিন্তু আমাকে কেউ বলতে চাচ্ছে না কেন? থাক, যে আসুক তাতে আমার কি? আমি এইগুলোই বা কেন চিন্তা করছি? রাতে খাবার খেতে গেলাম, তখন দেখলাম সবাই আমার জন্য অপেক্ষা করছে। আবার আমার সব প্রিয় খাবার রান্না করা হয়েছে। আমার কিছুটা সন্দেহ হচ্ছে আজ তো তেমন কোনো বিশেষ দিন না। তাহলে? তাই আমিও চুপ করে দেখতে থাকলাম বাকিরা কি করে। আমি খাচ্ছিলাম, এমন সময় আব্বু বলল, সামির, একটা কথা বলবো। আমি খাবার খাওয়া বন্ধ করে দিলাম। আমিও এতক্ষণ ধরে ভাবছি কেউ কিছু বলছে না কেন। দেখি এবার সবার মাথায় কি ভূত চাপলো। হ্যাঁ আব্বু, বলো। তোর আম্মুর তো বয়স হয়েছে, তাই না? এখন তো তোর আম্মু আগের মতো বাসার সব কাজ করতে পারে না। তাই বলছিলাম কি, আব্বু আর কিছু বলবে? তার আগেই আমি বললাম, হ্যাঁ, আমিও সেটা নিয়ে ভেবেছি। আমার এই কথা শুনে আম্মু বলল, সত্যি বলছিস? তাহলে তুই আমাদের জন্য বিয়েটা করছিস? আম্মুর এই কথা শুনে আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, এইটার সাথে বিয়ের কি সম্পর্ক? আম্মু এখন বাসার কাজ করতে পারছে না, তার জন্য একজন ভালো কাজের লোক আনলেই তো হবে। তার সাথে বিয়ের কাহিনী কি? আমি ঠিক বুঝলাম না। আমার কথা শুনে আম্মু, আব্বু আর তানিয়া আমার দিকে বিস্মিতভাবে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমি বড় অন্যায় কথা বলে ফেলেছি, কিন্তু আমি আগেই আম্মু আর আব্বুর হাব ভাব বুঝে গেছি তারা এইরকম কিছু একটা বলবে। আমিও কম না, তাই বলে দিয়েছি কাজের মানুষের কথা। আমি আমার খাবারগুলো শেষ করে রুমে চলে আসলাম। রুমে আসতে না আসতেই ফোনটা বাজতে শুরু করে দিল। দেখলাম নাম্বারটা সেভ করা নাই, তাই কিছুটা বিরক্ত নিয়ে ফোনটা রিসিভ করলাম। রিসিভ করতেই প্রথম কথা ছিল, বাবু, তুমি কেমন আছো? কথা শুনেই মাথাটা গরম হয়ে গেল। কে এই ফাজিল যে আমাকে এই কথা বলছে? তাই বললাম, কে আপনি যে আমাকে বাবু বলছেন? আরে বাবু, আমাকে ভুলে গেলে? আরে কে আপনি? আর তখন থেকে বাবু বাবু বলছেন। আচ্ছা বাবু, আমরা বিয়ে করছি কবে? কথাটা শুনে রাগ করে কলটা কেটে দিলাম। আল্লাহ জানে কে এই ফাজিল মেয়ে। ধ্যাত, আর ভালো লাগে না। ফোনটা রেখে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে নাস্তা করে অফিসে চলে যাই।
অফিসে গিয়ে রনির সাথে দেখা হলো। রনি বলল, কী রে সামির, এত লেট কেন? আর বলিস না, রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই আসতে লেট হয়ে গেছে। ওহ আচ্ছা, এখন যা গিয়ে কাজ কর। আচ্ছা, তোর সাথে পরে কথা হবে। এই বলে আমি আমার কেবিনে চলে গেলাম। কেবিনে গিয়ে দেখি একটা মেয়ে আমার রুমে বসে আছে। পিছনের দিক থেকে বোঝাও যাচ্ছে না, তাই বললাম, কে আপনি? মেয়েটি আমার দিকে তাকাতেই কিছুটা অবাক হয়ে বললাম, নীরা, আপনি এখানে কি করছেন? কেন, আসতে পারি না নাকি? না, ঠিক সেটা না। আপনি এখন এইখানে কি করছেন? কিছুই না, আপনার সাথে দেখা করতে এসেছি। ওহ আচ্ছা, এখন তাহলে আপনার কেবিনে যান, গিয়ে কাজ করেন, আর আমাকেও কাজ করতে দেন। হুম, যাচ্ছি যাচ্ছি, কিন্তু আপনাকে ছাড়ছি না। এই বলে নীরা হেসে চলে গেল। আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম। দুপুরে লাঞ্চের সময় ক্যান্টিনে গিয়ে খাবার খাবো, এমন সময় নীরা এসে হাজির। নীরা বলল, আপনার সাথে বসতে পারি? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। আমি কিছু না বলে খাবার খাচ্ছি। তখন নীরা বলল, একটা কথা বলি। আচ্ছা বলেন, আপনি কি বিয়ে করবেন না? নীরার কথাটা শুনে সেটার উত্তর দিলাম না। নীরা আমার থেকে উত্তর না পেয়ে আর কিছু বলল না। এইভাবে আমার দিন যাচ্ছিল। মাঝে মাঝে নীরার সাথে কথা হয়, আর রাতে সেই মেয়ে কল দিয়ে আমার মাথা খেয়ে ফেলছে। কিন্তু নীরা আগের মতো আর আমাকে বিরক্ত করে না। আর বাসার বিষয়টাও ঠিক বুঝলাম না। আম্মু কিছুটা অসুস্থ হয়ে গেছে, কি করে ঠিক বুঝতেছি না। হঠাৎ একদিন অফিসের বাহিরে নেহার সাথে দেখা হয়ে গেল। আমি দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিলাম। তখন নেহা আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। আমি ওকে পাশ কাটিয়ে চলে যেতেই নেহা বলল, প্লিজ সামির, একবার আমার সাথে কথা বলো প্লিজ। আমি নেহার কথা শুনে দাঁড়িয়ে বললাম, হ্যাঁ বলো, কি বলবে? সামির, আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি কি কোনো অন্যায় করেছো, নাকি যার কারণে তোমাকে ক্ষমা করে দিতে হবে? আমার সেই দিন তোমাকে ছেড়ে নিলয়ের সাথে চলে যাওয়াটা ঠিক হয়নি। আচ্ছা, এখন সেই সব কথা বাদ দাও। সামির, বলো, আমরা কি আবার এক হতে পারি না? কেন, তোমার নিলয়ের কি হয়েছে? সে কোথায় এখন? ভেবেছিলাম আমি নিলয়কে ভালোবাসি, কিন্তু না, নিলয়ের প্রতি আমার যা ছিল সেটা শুধু ভালো লাগা। ওর সাথে থাকলে তাও কেন জানি তোমার কথা মনে হতো। পরে বুঝলাম আমি নিলয়কে না, তোমাকে ভালোবাসি সামির। নেহার কথা শুনে আমি হেসে দিয়ে বললাম, ভালো কথা, কিন্তু তুমি যে সামিরকে চাচ্ছ সে হয়তো এখন তোমার হতে পারবে না। এই বলে আমি বাসার দিকে হাঁটা দিলাম। পিছনে ফিরে আর তাকালাম না। বাসায় এসে অনেকটা মন খারাপ হয়ে গেল, কিন্তু বাসার কাউকে সেটা বুঝতে দিলাম না। রাতে সেই মেয়েটা আবার আমাকে কল দিল। এমনিই মন ভালো নেই, তার উপর এই মেয়ের প্যারা। তাই কিছুটা বিরক্ত হয়ে কলটা রিসিভ করলাম। রিসিভ করতে বলতে শুরু করলো, ওই মেয়েটা কে ছিল? কোন মেয়েটার কথা বলছেন? যেই মেয়ের সাথে অফিসের বাইরে কথা বলছো, সেই মেয়েটা কে ছিল? সত্যি করে বলেন তো আপনি কে? কেন, আমাকে চিনতে পারছো না? আমি তোমার বউ, বুঝছো? এখন বলো, ওই মেয়েটাকে। ধ্যাত, শুধু কথা ঘুরান কেন? যা বলছি সেটার উত্তর দেন আগে। বললাম তো আমি তোমার বউ, এখন বলো মেয়েটাকে। এবার বুঝলাম আপনি হলেন নীরা, তাই না? তা আপনি আমাকে কল দিয়ে এত বউ বউ করছেন কেন? আমি কোনো নীরা না বাই। এই বলে কলটা কেটে দিল। আমার ধারণাই সত্যি হলো। এতদিন ধরে তাহলে নীরাই আমাকে কল দিত, না হলে ও এইভাবে কলটা কেটে দিত না। তাই তো বলি, মেয়েটাই এত ভালো হয়ে গেল কেমনে। এবার বুঝলাম আসল কাহিনী। রনিকে কল দিলাম। হ্যাঁ সামির বল, তুই কাল সকালে আমার সাথে দেখা করিস তো। আচ্ছা ঠিক আছে। কথা শেষ করে আম্মুর রুমে গেলাম। দেখলাম আম্মু শুয়ে আছে। আমাকে দেখে বলল ভিতরে যেতে। আমি আম্মুর পাশে বসলাম। আম্মু বলল, কিছু কি বলবি? তোমার খুব কষ্ট হয় তাই না? কই না তো, আমি জানি সেটা। পুরো বাসার কাজ সব একা করো। আমাকে কিছুদিন সময় দাও, তারপরে তোমরা যা চাইবে তাই হবে। আম্মু আমাকে কাছে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলল, আমি জানতাম আমার ছেলে আমাকে কষ্টে দেখতে পারে না। আচ্ছা, এখন রুমে গিয়ে রেস্ট করো। আম্মুর কথা মতো আমি রুমে এসে রেস্ট করলাম। আর ভাবতে থাকলাম,
নেহার কারণে কেন আমি বাসার সবাইকে কষ্ট দিচ্ছি, আমি আবার সব শুরু করব। এইভাবে তো আর জীবন চলবে না। এই সব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। রাতে আম্মু ডেকে খেতে নিয়ে গেল, খেয়ে এসে আবার ঘুমিয়ে গেলাম। যেহেতু পরের দিন শুক্রবার, তাই অফিসের কোনো টেনশন নেই। সকালে তানিয়া ঘুম থেকে ডেকে বলল রনি নাকি আমার সাথে দেখা করতে এসেছে। তাই ফ্রেশ হয়ে রনিকে নিয়ে ছাদে গেলাম। রনি বলল, সামির, এবার বল আমাকে কেন ডেকেছিস? নীরাজা আমাকে রাতে কল দিত, সেটা কি তুই জানতি? আমার কথা শুনে রনি কিছুটা আটকে আটকে বলল, কই, না তো। আর নীরা কেন তোকে কল দেবে? ওর কথা শুনেই বুঝে গেছি শালা মিথ্যা কথা বলছে। তাই আর কিছু জানতে না আছে রনিকে দিলাম মায়ের। আমার সাথে বাটপারি। রনি শুধু পালানোর জন্য চেষ্টা করছে, কিন্তু আমি ছাড়ছি না। অনেক মায়ের দেওয়ার পরে ওকে ছেড়ে দিলাম। রনি আমার থেকে দূরে গিয়ে বলল, ওই, তুই আমাকে মারলি কেন? তুই আমার সাথে মিথ্যা বলেছিস তাই দিলাম। তুই বুঝলি কেমনে? তোর সাথে যার কথা হয় সেটা নীরা ছিল। সেটা তুই ওর থেকেই জেনে নিস। এখন বাসায় চল, নাস্তা করবি। না, এইভাবে এখন তোর বাসায় যাওয়া যাবে না। আমি আমার বাসায় চলে যাই। এই বলে রনি তাড়াতাড়ি করে বাসায় চলে গেল। আর আমি আমার বাসায় গেলাম। নাস্তা করার সময় আম্মুকে বললাম, তুমি না বলছিলে বিয়ের কথা, এখন আমার বিয়ে করতে কোনো সমস্যা নেই। আমার কথা শুনে আব্বু বলল, তাহলে আজ মেয়ে দেখে আসি, কি বলো? আব্বুর কথা শুনে আম্মু আর তানিয়াও সহমত দিল। আমি আর কিছু না বলে নাস্তা শেষ করে রুমে চলে আসলাম। কিছু সময় পর তানিয়া এসে বলল, ভাইয়া, বিকেলে আমরা ভাবিদের বাসায় যাব। তাই আম্মু বলেছে বিকেলে বাইরে না যেতে। ভাবির বাসায় বলতে? তোমার সাথে যার বিয়ে হবে তাদের বাসায় যাব। তাই আম্মুকে বললাম, আমরা এইখানে কেন এসেছি? কেন আবার? মেয়ে দেখতে। কেন, কি হয়েছে? না কিছু না। আম্মুকে আর কিছু না বলে তানিয়াকে বললাম, তুই কি মেয়েকে চিনিস নাকি? হ্যাঁ, আমার আর আম্মুর সাথে নীরাবাবির দেখা হয়েছিল আগে। আসলে আমরা রনিদের বাসার সামনে এসেছি, তাই আমার কিছুটা সন্দেহ হচ্ছে। তাই তানিয়ার থেকে জানতে চাইলাম। সবার সাথে বসার রুমে বসে আছি, আমার পাশে রনি বসে আছে। শালার মুখে কি হাসি! মনটা চাচ্ছে রনিকে গিয়ে দুইটা দিতে। আমি নিশ্চিত এর পিছনে রনির হাত আছে। কিছু সময় পরে নীরাকে আমার সামনে নিয়ে আসা হলো। নীরাকে আজ খুব সুন্দর লাগছে। মুখে হাসি, মাথায় ঘোমটা, সব মিলিয়ে খুব মিষ্টি লাগছে নীরাকে। আম্মু বলল, সামির, নীরাকে কি তোর পছন্দ হয়েছে? আম্মু, আমি নীরার সাথে একা কথা বলতে চাচ্ছি। আমার কথা শুনে নীরা বলল, আমার রুমে আসেন। এই বলে নীরা চলে গেল। আর রনি আমাকে ধাক্কা দিয়ে বলল, বসে না থেকে নীরার রুমে যা। আমি রনিকে কিছু না বলে নীরা যেই রুমে গেল আমি সেই রুমে গেলাম। নীরা আর আমি পাশাপাশি বারান্দাতে দাঁড়িয়ে আছি। আমি কিছু বলছি না দেখে নীরা বলল, কিছু কি বলবেন না নাকি? তুমি সারার বিষয়টা জানতে? সারা মানে আপনি যাকে ভালোবাসতেন তার কথা বলছেন? হ্যাঁ। আমি উনার বিষয়ে তেমন কিছু জানি না, শুধু এইটা জানি সে আপনাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করেছিল। আর এর বেশি কিছু আমি জানতেও চাই না। আমার আর সারার 4 বছরের পরিচয় ছিল। আমি ওকে প্রথম থেকেই ভালোবাসতাম। সারা আমাকে পছন্দ করত, সেটা আমি জানতাম। কিন্তু হঠাৎ করে সারা বদলে যায় আর আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে জানতে পারলাম ওর নাকি এক বড় লোক ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে, তাও আবার নিজের ইচ্ছাতেই। এরপরে আমি আর ওর সাথে কোনো দেখা করিনি। পরে নেহার সাথে আমার বিয়ে ঠিক হয়। তুমি আমাকে কল দিয়ে সেই দিন যে মেয়ের কথা জানতে চেয়েছিলে সেই ছিল নেহা। কিন্তু নেহাও আমাকে ছেড়ে চলে যায়। এই বলে আমি থেমে গেলাম। নীরা এসে আমার হাত ধরে বলল, আমাকে কি একবার সুযোগ দেওয়া যায় না? শুধু একবার। কথা দিলাম কখনো ছেড়ে যাব না। এবার না হয় শেষ থেকেই শুরু করলেন। আমি কিন্তু সারাদিন তোমার বক বক শুনতে পারবো না। আরে, সেটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। তারপরে আমরা কিছু কথা বলে আমি বসার রুমে চলে গেলাম। আম্মু বলল, এখন তুই কি রাজি? আমি সরাসরি বললাম,
সামনের শুক্রবারের মধ্যে আমি নীরাকে বিয়ে করে বাসায় নিয়ে আসতে চাই। আমার এই কথা শুনে সবাই অনেকটা অবাক হলো। এত তাড়াতাড়ি কি করে সব হবে? এর মধ্যে রনি বলল, আচ্ছা, স্বামীর যখন সামনের শুক্রবার বিয়ে করতে চাচ্ছে তাহলে তাই হবে। রনির কথা শুনে কেউ আর কিছু বলল না। নীরাও হয়তো এই কথাটা শুনেছে, তাই আমাকে কয়েকটা মেসেজ দিচ্ছে। সেইগুলো কাউকে আর নাই বলি। বাসায় এসে নীরাকে কল দিলাম। নীরা বলল, আচ্ছা, একটা কথা বলি। হুম, বলো। আপনি এত তাড়াতাড়ি বিয়েটা করতে চাচ্ছেন কেন? কেন, কোনো সমস্যা আছে নাকি? তাহলে বলে দাও, আমি বিয়ের তারিখ পিছিয়ে নিচ্ছি। এই, না না, আমার কোনো সমস্যা নেই। আমি শুধু শপিংয়ের জন্য সময় ঠিক করতে পারছি না। সমস্যা নেই, আমাকে বইলো কখন শপিংয়ে যাবে, আমি নিয়ে যাব। সত্যি আপনি আমাকে নিয়ে যাবেন? হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাব। সত্যি আপনি না, খুব ভালো। শোনো, আমি কিন্তু এইগুলো তোমার জন্য করছি না, বুঝছো? আমার এই কথা শুনে নীরার কথা বলা বন্ধ হয়ে গেল। পরে বলল, তাহলে কার জন্য করছেন? এইসব আমি আমার বউয়ের জন্য করছি, বুঝছো? তাই নাকি? হুম। আচ্ছা, আগামীকাল আমার সাথে দেখা করতে পারবেন? আরে, এখন তো অফিসেই আমাদের দেখা হবেই। আমি না সত্যি ভুলে গেছি। আর শুনুন, না থাক, আগামীকাল দেখা হওয়ার পরে বলবো। আচ্ছা ঠিক আছে। পরে আমাদের মধ্যে আরও অনেক কথা হয়। কথা শেষ করে আমি ঘুমিয়ে যাই। পরের দিন সকালে নাস্তা করে আমি অফিসে চলে গেলাম। আম্মু একবার বলেছিল অফিস থেকে ছুটি নিয়ে নিতে। আমি বলে দিয়েছি আজ গিয়ে ছুটি নেব। পরে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। অফিসে এসে নীরার সাথে দেখা হলো। নীরা বলল, অফিস শেষে আমার জন্য অপেক্ষা করিয়েন। আমি মাথা নেড়ে হ্যাঁ বলে আমার কেবিনে চলে গেলাম। কিছু কাজ করে বসের কাছে ছুটির জন্য বললাম। সে বলল 2 দিন পরে থেকে ছুটি নিতে। আমিও বললাম ঠিক আছে। পরে আবার কাজ করতে শুরু করে দিলাম। কাজ শেষ করে বিকেলে নীরার সাথে অফিসের বাইরে দেখা করলাম। নীরা আমাকে নিয়ে পাশের একটা কফি শপে নিয়ে গেল। নীরা আর আমি সামনাসামনি বসে আছি। নীরা দেখে মনে হচ্ছে অনেক খুশি। তাই বললাম, তা ম্যাডাম, এত খুশি যে আজ? হুম, অনেকটাই খুশি। তা কারণটা কি বলা যাবে কি? হুম, আমি আজ জবটা ছেড়ে দিয়েছি। আমি নীরার কথা শুনে অনেকটাই অবাক হলাম। তাই বললাম, জবটা ছেড়ে দিলে কেন? আমি চাই না বিয়ের পরে এই জব নিয়ে আমাদের মধ্যে কোনো সমস্যা হোক। আর আমার এই সব জব করতে ভালো লাগে না। আপনার জন্য এই জবটা নিয়েছিলাম, যাতে আপনার কাছে থাকতে পারি। এখন আমার কাজ হয়ে গেছে, তাই এই জব করে কি হবে, তাই ছেড়ে দিলাম। আমি মুচকি হাসলাম। আসলেই মেয়েটা আমাকে ভালোবাসে, তা না হলে আমার জন্য এত কিছু করতো না। পরে নীরাকে নিয়ে বাইরে আসলাম। নীরা আমার হাত ধরে হাঁটতে লাগলো। আমি কিছু বললাম না, সামনের দিকে তাকিয়ে হাঁটছি। আমি বললাম, শপিং করবে কবে থেকে? আগামীকাল থেকে করলে ভালো হয়। তাহলে আগামীকাল অফিস শেষে তোমাকে নিয়ে শপিংয়ে যাব। আচ্ছা ঠিক আছে। পরে নীরাকে বাসার সামনে দিয়ে এসে আমিও বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নীরাকে কল দিয়ে বলে দিলাম আমি বাসায় এসেছি। রুমে বসে আছি, তখন তানিয়া এসে বলল, ভাইয়া। হ্যাঁ বল। ভাবির নাম্বারটা একটু দেবে? কেন? নীরার নাম্বার দিয়ে তুই কি করবি? একটা কাজ আছে। আমি আমার ফোনটা তানিয়াকে দিয়ে বললাম, দেখ, নীরার নাম্বার সেভ করা আছে। তানিয়া আমার ফোন নিয়ে চলে গেল। রাতের খাবার শেষ করে তানিয়ার থেকে ফোনটা নিয়ে নীরাকে কল দিলাম। নীরা বলল, খেয়েছেন? হুম, মাত্র খেয়ে আসলাম। তুমি খেয়েছো? হ্যাঁ। আচ্ছা, তানিয়া তোমার নাম্বার চাচ্ছিল কেন? আম্মু নাকি আমার সাথে কথা বলবে, তাই আগামীকাল একবার আম্মুর সাথে দেখা করব ভাবছি। সেটা তোমার ইচ্ছা। পরে আরও অনেক কথা হলো। নীরা অনেক কথাই বলল, কিন্তু আজ আমার আর সেই রকম খারাপ লাগছে না। আমিও ওর সাথে অনেক কথা বললাম। পরের দিন অফিসের কাজ শেষ করে দাঁড়িয়ে আছি, কিন্তু নীরার আসার কোনো নামই নেই। কিছু সময় পর নীরা আসলো, কিন্তু নীরার সাথে তানিয়া কি করছে? তাই বললাম, তানিয়া, তুই এখানে কি করছিস? নীরা বলল,
আমি নিয়ে এসেছি। আপনার কোনো সমস্যা? না, আমার সমস্যা হবে কেন? কিন্তু আম্মু তো বাসায় একা। আম্মু একা না, আব্বু বাসায় আছে, তাই তানিয়াকে নিয়ে এসেছি। আমি আর কিছু বললাম না। ওদের নিয়ে শপিংয়ে গেলাম। শপিংয়ে গিয়ে শুরু হলো নীরা আর তানিয়ার আসল কাহিনী। দোকানের পর দোকান ঘুরছে, কিন্তু কিছু কিনছে না। প্রায় 2 ঘন্টা পরে নীরার একটা ড্রেস পছন্দ হয়েছে, কিন্তু নীরা সেটার 2টা সেট কিনলো কেন? তাই আমি বললাম, নীরা, 2 সেট প্যাকিং করতে বলছো কেন? কেন আবার? আমার আর আমার বোনের জন্য। আমি যতটুকু জানি তোমার তো কোনো বোন নেই, তাহলে আমি আমার আর তানিয়ার জন্য এইগুলো কিনছি, বুঝছেন? কিন্তু তানিয়াকে তুমি কেন কিনে দিচ্ছ? আমি কি নেই নাকি? আপনি এত কথা বলেন কেন? আমি আমার বোনের জন্য কিনছি, সেটার জন্য কি আপনার থেকে অনুমতি নিতে হবে নাকি? আমি আর কি বলবো, কিছু ভেবে পেলাম না, তাই চুপ করে থাকলাম। পরে নীরা আরও কিছু কিনলো। শপিং শেষ করে যখন বাইরে আসলাম, তখন বললাম, আচ্ছা নীরা, তুমি বিয়ের জন্য কিছু কিনলে না কেন? আমি কি আজ বিয়ের শপিংয়ে এসেছি নাকি? তাহলে আমার শপিং করতে ইচ্ছে করছিল, তাই আসলাম। বিয়ের শপিং তো 2 দিন পরে, সবাইকে নিয়ে করব। তখন তানিয়া বলল, ভাইয়া, আমার না ক্ষুধা লেগেছে। আচ্ছা, নীরাকে বাসায় দিয়ে এসে আমরা না হয় কোথাও থেকে খেয়ে নেব, ঠিক আছে? ভাইয়া, বাবির দিকে তাকাও। তানিয়ার কথা মতো নীরার দিকে তাকিয়ে দেখি নীরা আমার দিকে রেগে তাকিয়ে আছে, কিন্তু আমি সেটার কোনো কারণ খুঁজে পেলাম না। তাই বললাম, নীরা, কিছু কি হয়েছে? আপনি এমন কেন? কেন? আমি কি করছি? আপনি তানিয়াকে একা খাওয়াবেন, আমি বাসায় চলে যাব? তোমারও ক্ষুধা লেগেছে নাকি? না, আমার ক্ষুধা লাগবে কেন? আমি কি মানুষ নাকি? তানিয়া, তুই একটু সামনে গিয়ে দাঁড়াতো। আমি আর নীরা কিছুক্ষণের মধ্যে আসছি। আমার কথা মতো তানিয়া সামনে চলে গেল, আর আমি নীরার সামনে গিয়ে ওর হাত আমার হাতে নিয়ে বললাম, আমি জানি তোমার ক্ষুধা লেগেছে, কিন্তু আমি চেয়েছিলাম সেটা তুমি নিজে থেকে আমাকে বলো। আচ্ছা, সরি, এই যে কান ধরছি। এই বলে নীরার কান ধরলাম। নীরা হেসে বলল, হয়েছে, আর আমার কান ধরতে হবে না। এখন আমাকে বাসায় দিয়ে আসেন, আমি বাসায় চলে যাব। এই বলে নীরা হাঁটতে শুরু করলো। আমি গিয়ে নীরার সাথে হাঁটতে শুরু করে দিলাম। পরে নীরার হাত আমার হাতে নিয়ে হেঁটে তানিয়ার কাছে গিয়ে বললাম, তানিয়া, তাড়াতাড়ি চল। নীরা কিছু বলল না, আমার হাতটা ধরে আমার সাথে হাঁটতে লাগলো। রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে নীরাকে ওর বাসায় দিয়ে আমি আর তানিয়া বাসায় চলে আসলাম। আজ থেকে আমার ছুটি শুরু হয়েছে। আম্মু বলতে শুরু করে দিয়েছে শপিংয়ের জন্য। নীরাও তাড়া দিচ্ছে। তাই বিকেলের সময় আমরা সবাই শপিংয়ের জন্য বেরিয়ে পড়লাম। শপিং মলে গিয়ে দেখলাম রনি, নীরা, রনির আব্বু আম্মু আর তাদের সাথে 2 জন আছে। আমাদের আসতে দেখে নীরা আমাদের সেই 2 জনের সাথে পরিচয় করিয়ে দিল। তারা ছিল নীরার আব্বু আম্মু। আম্মু আব্বু তাদের দেখে অনেকটাই খুশি হলো। পরে সবাই মিলে শপিংয়ে গেলাম। প্রায় অনেক সময় লাগলো, কিন্তু আমার আর নীরার কিছু কেনা হলো না। বাকিদের সব কিছু আমি আর নীরা কিনে দিয়েছি। যেহেতু রাত অনেক হয়েছে, তাই রনি বলল, বাকি সব শপিং না হয় পরের দিন করব। তাই আমরা সবাই বাসায় চলে আসলাম। পরের দিন আমি আর তানিয়া বের হলাম, আর নীরা রনির সাথে বের হলো। মলে গিয়ে আমরা আগে নীরার জন্য শাড়ি কিনতে গেলাম। অনেক শাড়ি দেখার পরে নীরার একটা শাড়ি পছন্দ হয়েছে। আমি আর রনি মনে হয় হাফ ছেড়ে বাঁচলাম। নীরার জন্য আরও কিছু কিনে আমার জন্য নীরা পছন্দ করে কিনতে শুরু করলো। সব শপিং শেষ করে বাসায় যাব, তখন কেউ আমার সামনে এসে দাঁড়ালো। খেয়াল করে দেখলাম সে নেহা। রনি আর তানিয়া আমাদের আগে ছিল, তাই হয়তো নেহাকে দেখে নাই। আমি নেহাকে দেখে নীরাকে নিয়ে চলে যাচ্ছিলাম, তখন নেহা বলল, সামির। নেহার কথা শুনে নীরা দাঁড়িয়ে গেল। আমাকে বলল, উনি হয়তো নেহা, তাই না? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। আমার কথা শুনে নীরা নেহার কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরলো। তা দেখে আমি ভাবলাম নীরা হয়তো পাগল হয়ে গেছে। নেহাকে কিছু বলে আমার কাছে এসে বলল, আপনি উনার সাথে কথা বলে নেন, আমি আপনার জন্য বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। এই বলে নীরা চলে গেল। নীরা চলে যেতেই নেহা আমার কাছে এসে বলল,
তুমি কি এখনো আমার উপর রেগে আছো সামির? না, তাহলে এই মেয়েকেই বিয়ে করছো? হ্যাঁ। নীরা হয়তো বাকিদের মতো আমার সাথে ওই রকম করবে না। আমি ভুল করেছিলাম সামির, সেটার জন্য আমি তোমার কাছে সেটার জন্য ক্ষমাও চেয়েছি। আচ্ছা বাদ দাও সেই কথা, সব কিছু বাদ দিয়ে এখন নতুন করে শুরু করো। একটা কথা রাখবে সামির? রাখার মতো হলে অবশ্যই রাখবো। বিয়ের দিন তোমার বউকে আমি নিজে সাজিয়ে দিতে চাই। সেটা তুমি নীরার সাথে কথা বলে দেখো। নীরা যদি অনুমতি দেয় তাহলে আমার কোনো সমস্যা নেই। আমার ফোন থেকে নেহাকে একটা মেসেজ দিয়ে বললাম, মেসেজে সেটা নীরার নাম্বার, তুমি কথা বলে দেখো ও কি বলে। আজ আসি তাহলে। এই বলে আমি চলে আসলাম। আমি আমার অতীতে আর ফিরে যেতে চাই না। আর নীরাও আমাকে অনেক ভালোবাসে, তাই ওকে ছেড়ে দেওয়া আমার জন্য সম্ভব না। বাইরে এসে নীরাকে নিয়ে বাসায় চলে গেলাম। নীরা একবারও নেহা আর আমার মধ্যে কি কথা হলো সেটা জানতে চাইলো না। আজ আমার আর নীরার গায়ে হলুদ। রনিদের বাসার ছাদে নীরার গায়ে হলুদ হচ্ছে, আর আমার গায়ে হলুদ আমাদের ছাদে। সবাই খুব খুশি। নীরাদের বাসায় নাকি নেহাও এসেছিল। রাতে নীরার সাথে ফোনে কথা হয়েছিল। পরের দিন সবাই বিয়ের কাজ নিয়ে অনেকটাই বিজি ছিল। বিয়ের সব কাজ শেষ করে নীরাকে নিয়ে বাসায় আসলাম। বিয়ের কাজ শেষ করে তানিয়া যেইভাবে নীরার সাথে আছে, মনে হয় দুই বান্ধবী। আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি। নীরাকে যখন বিয়ের পরে নিয়ে আসব, তখন রনি বলল, সামির, আমার বোনটাকে একটু দেখে রাখিস। আমি রনিকে আস্তে করে বললাম, নীরা তোর বোন হতে পারে, কিন্তু এখন আমার বউ। তাই আমার বউয়ের চিন্তা তোর করতে হবে না, বুঝেছিস? আমার কথা শুনে রনি শুধু হাসলো। রাতে রুমে গেলাম, কিন্তু নীরা দেখি ঘুমিয়ে গেছে। তাই আমিও ফ্রেশ হয়ে ওর পাশে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি নীরা আমার উপর ঘুমিয়ে আছে। তা দেখে আমি কিছু বললাম না। নীরাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। আজ আমাদের বিয়ের 1 সপ্তাহ হয়ে গেছে। নীরা চাচ্ছিল আমরা কোথাও থেকে ঘুরে আসি। তাই ঠিক করলাম কুয়াকাটায় যাব ঘুরতে। নীরাও বলল ও নাকি সেইখানে যাওয়া হয়নি, এইবার যাবে। বাস ছেড়েছে অনেক সময় হলো, কিন্তু আমার মনে হচ্ছে আমি একা যাচ্ছি ঘুরতে, কারণ আমার পাশের মানুষটি আরাম করে ঘুমাচ্ছে। কাকে নিয়ে আমি ঘুরতে আসলাম? তা যাই হোক, নীরাকে একদম কিউট লাগছে। পরের দিন সকালে আমরা হোটেলের সামনে এসে পৌঁছে গেলাম। নীরাকে নিয়ে রুমে গেলাম। যেহেতু আগেই রুম বুক ছিল, তাই কোনো সমস্যা হলো না। দুপুরে নীরাকে নিয়ে গেলাম সমুদ্রে। সেইখানে অনেকটা সময় নীরাকে নিয়ে ঘুরলাম। পরে বিকালের দিকে নীরাকে নিয়ে আবার হোটেলে আসব। তখন দেখলাম একটা মেয়ে আমার সামনে আসলো। এত বছর পরেও দেখে আমি ঠিকই চিনতে পেরেছি। নীরা মেয়েটিকে দেখে বলল, উনি কে? ও হচ্ছে সারা। আমার কথা শুনে নীরা সারার দিকে কিছু সময় তাকিয়ে থেকে বলল, এই সেই সারা? হ্যাঁ। আমাদের কথা শুনে সারা বলল, সামির, ও কি তোমার বউ? হ্যাঁ। সারা নীরাকে বলল, তোমার নাম কি? নীরা। আমি নীরাকে বললাম, চলো রুমে ফিরে যাই, আমার খুব ক্লান্ত লাগছে। তখন সারা বলল, সামির, তোমার সাথে একটু কথা বলা যাবে? আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। এই বলে আমি চলে আসলাম। নীরা কিছু সময় পর আসলো। হয়তো নীরা সারার সাথে কথা বলছে, কিন্তু আমার সারার সাথে কথা বলার ইচ্ছে নেই, তাই চলে এসেছিলাম। রুমে বসে তখন নীরা আমার পাশে এসে বলল, শুনুন। বলো। আমার একটা কথা শুনবেন? বলো। আপনি আগামীকাল সকালে একবার সেই জায়গায় গিয়ে সারা আপুর সাথে কথা বললেন, প্লিজ। আচ্ছা। নীরা আমাকে জড়িয়ে ধরে বলল, আপনার প্রতি আমার বিশ্বাস আছে। আমি জানি সেই বিশ্বাস আপনি কোনো নষ্ট করবেন না। আমি নীরার মাথায় হাত বুলিয়ে বললাম, আমি চাই না সেই বিশ্বাস নষ্ট হোক। পরের দিন সকালে নীরাকে রুমে রেখেই আমি সারার সাথে দেখা করতে গেলাম। ওইখানে গিয়ে দেখলাম সারা আগেই এসেছে। আমি গিয়ে ওর পাশে দাঁড়ালাম। আমাকে দেখে সারা বলল, কেমন আছো সামির? নীরা আসার পর অনেকটাই ভালো। তুমি এখনও রেগে আছো আমার উপর? না, রেগে নেই। তোমার স্বামী কোথায়? ওনাকে তো দেখছি না। আমরাই একসাথে থাকি না, মানে ঠিক বুঝলাম না। আমাদের ডিভোর্স হয়েছে। কেন? আমাদের বিয়ের পরেও ও অন্য মেয়েদের সাথে সম্পর্কে ছিল। মাঝে মাঝে মেয়েদের বাসায় নিয়ে আসতো।
আমি কিছু বললে আমার গায়ে হাত তুলতো। এখন কি করছো তুমি? এইখানে একটা কাজে এসেছিলাম, আগামীকাল গ্রামে চলে যাব। কেন? ওইখানে একটা জব করছি তাই। ওহ, সামির। বলো। আমার জীবনে তুমি থাকলে এমন হতো কি? না, আমাকে এখনো ভালোবাসো? নীরার থেকে কম? আমি তোমার ভালোবাসার যোগ্য না সামির। এইসব কথা বাদ দাও। সব কিছু নতুন করে শুরু করো। শেষ থেকে শুরু করা কি যাবে সামির? চেষ্টা করতে তো কোনো দোষ নেই, তাই না সারা? আমিও তো শেষ থেকে সব শুরু করেছি। হুম। সারা কিছুক্ষণ নীরব থেকে বলল, সামির, তোমাকে একবার জড়িয়ে ধরতে দেবে প্লিজ? শুধু একবার সামির। আমি কি মনে করে সারাকে শুধু হ্যাঁ বলে দিলাম। সারা আর কিছু না ভেবে আমাকে জড়িয়ে ধরেছে। কিছু সময় আমাকে জড়িয়ে ধরে কান্না করে হঠাৎ করেই আমাকে ছেড়ে দিয়ে বলল, ভালো থেকো সামির, বাই। এই বলে সারা চলে গেল। আমি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সারার যাওয়ার দিকে তাকিয়ে থাকলাম। কিছু সময় পর অনুভব করলাম আমার চোখ দিয়ে পানি পড়ছে। সেটা আমি হাত দিয়ে মুছতেই কেউ আমার হাত ধরে ফেলল। তাকিয়ে দেখি নীরা। আমি কিছু বলবো তার আগেই নীরা বলল, আজকের পর যেন আপনাকে আর কাঁদতে না দেখি। আমি সব কিছুই দেখেছি, কিন্তু কিছু বললাম না। এরপর থেকে আপনাকে আর একা ছাড়া যাবে না, তাহলে আপনার স্বভাব খারাপ হয়ে যাবে। ওই সব বলে নীরা নিজে আমার চোখের পানি মুছে দিল। পরে আমার হাত ধরে হাঁটতে শুরু করে দিল আর আমার সাথে কথা বলতে লাগলো, যাতে আমি মন খারাপ করে না থাকি। আজ আমরা বাসায় চলে যাচ্ছি, কিন্তু নীরা আজ ঘুমাচ্ছে না। আমার সাথে দুষ্টুমি করছে। রাতের বাস, তাই কেউ কিছু দেখছে না। আর এই সুযোগ নিয়ে নীরা দুষ্টুমি করছে। রাতে আর ঘুম হলো না নীরার কারণে। ভোরের দিকে কিছুটা ঘুমালাম। বাসায় আসতে আসতে সকাল 10টা বেজে গেল। এখন আমি আর নীরা অনেক ভালো আছি। মাঝে মাঝে ঝগড়া হয়, কিন্তু সেটা বেশিক্ষণ থাকে না। তানিয়ার সাথে সারা দিন থাকবে আর রাতে এসে আমার সাথে গল্প করবে। মাঝে মাঝে তানিয়ার কাছে আমার নামে বদনাম করবে আর তানিয়া এসে আমাকে সেই রকম মাইর দেয়। নীরা তা ভিডিও করে আম্মু আব্বুকে দেখায়। পরে রাতে আমার কাছে এসে সরি বলবে। এইভাবে আমাদের দিন যাচ্ছিল। অফিসে কাজ করছিলাম, তখন হঠাৎ তানিয়া কল দিয়ে বলল, নীরা নাকি অসুস্থ হয়ে পড়েছে। এইটা শুনে আমি অফিস থেকে ছুটি নিয়ে বাসায় গেলাম। গিয়ে দেখি বাসায় রনির আব্বু আম্মু এসেছে। আমাকে দেখে তারা বলল, বাবা সামির, মিষ্টি আনো নাই? কি বলেন, মিষ্টি আনবো কেন? আর নীরা কই? ও নাকি অসুস্থ হয়েছে। আম্মু এসে বলল, ওটা কিছু না, তুই আগে গিয়ে মিষ্টি নিয়ে আয়। আমি কিছু বলবো তার আগেই তানিয়া এসে বলল, আম্মু, ভাইয়াকে মিষ্টি আনতে হবে না, আব্বু মিষ্টি নিয়ে আসছে। আর ভাইয়া, তুমি ভাবির কাছে যাও, ভাবি তোমাকে ডাকছে। আমি তানিয়ার কথা শুনে রুমে গেলাম। নীরা শুয়ে আছে, আমাকে দেখে কাছে ডাকলো। আমি নীরার কাছে গিয়ে বললাম, কি হয়েছে তোমার? আমার কাছে আসো। কি হয়েছে বলো এবার। নীরা আমার হাত নিয়ে ওর পেটে নিয়ে বলল, আমাদের সন্তান। ওর কথা শুনে কি বলবো সেটা ভুলে গেছি। নীরা বলল, তুমি খুশি না? তুমি একটু আগে কি বললে? তুমি যা শুনেছো তাই সত্যি? হুম। নীরার কথা শুনে ওকে কোলে নিয়ে বললাম, আমি আজ অনেক খুশি নীরা, সত্যি বলছি। আমি আজ অনেক খুশি। আরে নামাও আমাকে, পড়ে যাব। না, পড়ে যাবে না। বলো তোমার কি চাই, তাই দেব। আগে আমাকে কোল থেকে নামাও, তারপর বলছি। নীরার কথা মতো ওকে কোল থেকে নামিয়ে দিলাম। নীরা বলল, কথা দাও, আমার সন্তান আসার পরে ওকে আমার থেকে কম ভালোবাসবে। আমি ওর কথা শুনে পুরাই বোকা বনে গেলাম। ভেবেছিলাম হয়তো অন্য কিছু চাইবে, কিন্তু এই কথা বলবে সেটা ভাবিনি। আমি নীরাকে জড়িয়ে ধরে বললাম, তোমার কি মনে হয় তোমার থেকে বেশি ভালো অন্য কাউকে বাসতে পারবো? আমি জানি সেটা। আচ্ছা বাইরে চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আমি আর নীরা সবার সাথে দেখা করতে গেলাম। কিছুদিন পর নীরা আম্মু আব্বু আসলো নীরার সাথে দেখা করতে। এখন আম্মু আর তানিয়া সব সময় নীরার খেয়াল রাখে। আমি আসলে নীরা বলে, এইটা খাবো, ওইটা খাবো না। এই নিয়ে আমার সাথে ঝগড়া করে। আমি কিছু বলি না, শুধু হাসি।
আমি জানি ও ইচ্ছে করেই এমন করে, যাতে আমার থেকে বেশি আদর নিতে পারে, কিন্তু আমি সেটা ওকে বুঝতে দেই না, কারণ আমিও চাই নীরা সব সময় এমনই থাকুক। সমাপ্ত।